অনেকেই তোমাকে দেবী রূপে দেখেন, অনেকে আছেন আমি তোমার যখন সোশ্যাল মিডিয়া ফলো করি তখন দেখতে পাই যে দেবী রূপে তোমাকে পুজো করতে চান। কাকুরগাছি যুবক বৃন্দ ওরা তো মানবীর মূর্তি গড়লো দুর্গাপুজোয়, আমার থিম করলো রূপান্তর। সময়ের সঙ্গে সঙ্গে তো সবকিছু পাল্টে গেছে, এখনো কি এটাই মনে করো? আজকে তোমরা হয়তো ভাবতেই পারো কি যে না, এখন তো আপন ভাগ্য জয় করে নিয়েছি, আমার কোনো অসুবিধে নেই। শারীরিক প্রতিবন্ধকতা সেটা একটা ছিল, সেটাকে অতিক্রম করার একটা বড় অধ্যায়, এবং সঙ্গে সঙ্গে যেটা নিয়ে এখন বোধহয় একটু মানুষ সরব হয়েছেন, মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের যেটা কথা বললে, এই যে একটা চরম ঢপ পুরুষতন্ত্রের একটা টুপি, এবং যেটা মাথায় বসিয়ে দেওয়া হয় যাদের অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে থাকা মহিলা তাদের মাথার উপরে। এই যে তোমার ভালো থাকা বা তোমার এত কাজের সঙ্গে থাকা, এর মধ্যে কখনো তোমাকে হতাশা গ্রাস করেনি? হতাশাটা না বাতাসার মতো, ওটা থাকবেই, বুঝলে। এবার আমি তো এখন বাতাসায় থাকি না, আমি এখন আইসক্রিমে এসে গেছি। তো সেই জন্য বাতাসার যুগ আমার চলে গেছে। আর যে হতাশ, প্রচুর প্রচুর হতাশ হয়েছি, কিন্তু সেখান থেকে যে আবার উঠে আসা যায় এই তত্ত্বটা কমায় শিখতে হবে। একাডেমিক জার্নিতে তুমি সব থেকে বেশি কাদের সহযোগিতা পেয়েছো? যাদবপুরে এসেই কিন্তু আমি দেখলাম যে মাস্টারমশাইরা কতটা ভালো ভাসতে পারেন একজন স্টুডেন্টকে, তাদের থেকে আমি প্রচুর সহযোগিতা পেয়েছি। 2003-এ জেন্ডার পরিবর্তন, একাধিক সার্জারি এবং তারপর হেলথ কেয়ার বিভিন্ন চ্যালেঞ্জেসকে অতিক্রম করে, সঙ্গে মানসিক নানান রকম প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আজ তিনি সফল তার কার্যক্ষেত্রে, তার ব্যক্তিগত জীবনে, সবটাতেই। তিনি মানবী বন্দ্যোপাধ্যায়। আজকে দেবী আনলিস্টের আরও একটা এপিসোড, এবং সেই এপিসোডে আমাদের আজকের অতিথি তিনি। স্বাগত জানাই তোমাকে। নমস্কার। তোমাকেও শুভেচ্ছা আমার আন্তরিক অন্তর থেকে। আন্তরিক কথাটা যেভাবে আমরা ব্যবহার করি ভীষণ মানে ইউজড একটা শব্দ হিসাবে, আমি সত্যি অন্তর থেকেই তোমাকে বলছি যে শুভেচ্ছাটা। থ্যাংক ইউ সো মাচ। মানবীদের সঙ্গে আমার প্রথম আলাপ আমি যখন তারা নিউজে খবর পড়তাম, সেটা অনেক বছর আগের কথা, 2010 যদি খুব ভুল না করি, 9 বা 10-এ। এবং তখন থেকে এখন তুমি একটুও পাল্টাওনি। আমি এটা বলছি প্রথম কথা, লুকস ওয়াইজ দেখতে মনে হয় সেই তুমি একই রকম আছো। আর মানুষ হিসেবে যতটা আন্তরিক মানবীদি তখন ছিলেন, আজকে যখন মানবীদি এখানে এলেন এবং কথা বলছিলাম এই গল্প আড্ডা শুরু করার আগে, আন্তরিকতাটা মনে হচ্ছে ঠিক সেই জায়গায় একই রকম রয়ে গেছে। অ্যান্ড তোমাকে আমাদের এই দেবী আনলিস্টে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। আই হোপ আমাদের যারা অডিয়েন্স রয়েছেন তাদের ভীষণ ভালো লাগবে। এনিওয়ে, থ্যাংক ইউ। আমি তো নিজেকে দেবী মনে করিনি, মানবী নাম রেখেছিলাম, তোমরা আমাকে দেবী বানিয়ে দিলে। একদম তাই। এটাও বেশ অবাক কাণ্ড। মানে দুটোর পেছনেই বি আছে, বয় দীর্ঘী, দেবী এবং মানবী। মানে কোথাও আমরা মেয়েরা বোধহয় বি ক্লাসই থাকলাম, ঠিক এ ক্লাসে আসতে পারলাম না, সেটা নয়, তুমি যেখানে রয়েছো সেটা এর প্লাস যদি কিছু থাকে সেই জায়গায় তুমি পৌঁছে গেছো। তোমার জার্নিটাই এত কঠিন ছিল, সেই জার্নিতে তুমি অলরেডি পৌঁছে গেছো। তো সেখান থেকে যদি শুরু করি, এই যে মানবী দিক আমরা বলছি, কিন্তু বহু মানুষ এবং অনেকেই তোমাকে দেবী রূপে দেখেন, অনেকে আছেন আমি তোমার যখন সোশ্যাল মিডিয়া ফলো করি তখন দেখতে পাই যে দেবী রূপে তোমাকে পুজো করতে চান। হ্যাঁ, এসেছে, করেছে, আমেরিকা থেকে এলো, পুজো করে গেল। হ্যাঁ, তারপর তোমার কাকুরগাছি যুবক বৃন্দ ওরা তো মানবীর মূর্তি গড়লো দুর্গাপুজোয়, আমার থিম করলো রূপান্তর, এরকম। এবং এবার এই বাসন্তী পুজোতেই বীরভূমের বোলপুর থেকে একটি ছেলে তার স্যালন চালায়, সে আমায় ডেকেছিল এই রবিবারে, কিন্তু আমার এত কাজ, আমি বললাম বোলপুরে আমি এই মুহূর্তে যেতে পারছি না। সে ওই দুর্গার চণ্ডী রূপে আমায় পুজো করতেছে। এখন ঘটনা হচ্ছে পুজো পেতে তো সত্যিই ভালো লাগে। আমি যখন সত্যি মায়ের মেলায় গেছিলাম তা বেশ কিছুদিন আগে, মানে ওটা 2004 টোর, তখন না আমাকে ওই ওই যে যারা আসেন আর কি, মানে ওই বিভিন্ন রকম সন্ন্যাসীরা আসেন না, তো তারা আমাকে বসিয়ে পঞ্চমুণ্ডে পুজো করেছিল, জানো তো। এবং আমার সঙ্গে দুজন কলিগ ছিলেন, তার মধ্যে একজন অসীম আছেন, অসীমানন্দ, ও এখন লোক সংস্কৃতির প্রফেসর কল্যাণী ইউনিভার্সিটি, ও সাক্ষী আছে। ও আমার সাথে সেদিনকে ছিল, ও ছিল না, একজন অধ্যাপিকা ছিলেন। তাদের সামনেই আমাকে, ওরা সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে বললো মা এসেছেন, মা এসেছেন, করে পঞ্চমুণ্ডের আসনে বসিয়ে পুজো করলো। এখন এই জায়গাটা মানে তোমার সকলের মধ্যেই দেবী আছেন,
কিন্তু তোমার দেবীত্বটা যখন দেখতে পান কেউ কেউ, তখন বোঝা যেতে পারে যে আহ, মানে তখন একটা তো ভেতর থেকে নিজের কাছে নিজের লজ্জা থাকেই যে কি রে ভাই, আমি তো নিজেকে মানবী প্রমাণ করতে চাইছিলাম, এরা দেবী করে দিল কেন। আবার যখন ভাবি যে ঠিকই আছে, কেননা সংসারে দেখেছি তো মহিলারা বৃদ্ধ হলে তখন তারা একটু হয়তো শ্রদ্ধা পান, যেটা অল্প বয়সে পান না। মানে আমি আমার যে জীবৎকালের কথা বলছি, হুম হুম। মানে তখন তো মনে করো মেয়েদেরকে শ্বশুর বাড়িতে এসে অন্য একটা বাড়িকে আপন করতে হতো, এবং সেখানে একটি মেয়ে সংসারের কাজ করবেন, সন্তান ধারণ করবেন, এটাই ছিল তার জন্যে দেওয়া একটা বিষয়। বাবা মাও তাই জানতেন এবং শ্বশুরবাড়িও তাই জানতেন যে একটি মেয়ে একা থাকবে, চাকরি করবে, বা ডিভোর্স হয়ে একা মা হবে, এই ব্যাপারগুলো তখন ভাবাই যেত না। যেমন আমার নারী হওয়াটা তো আরোই ভাবা যেত না। কিন্তু সেই সময়ও আমি দেখেছি যে মেয়েদের শ্রদ্ধা করা হতো চুল পাকলে। যদিও একটা প্রবাদ আমি বারবারই বলি যে মরবে নারী উড়বে ছাই, তবে নারীর গুণ গাই। তো এই তো একটা ঠিক প্রবাদ ছিল না, সেই জন্য দেবী শব্দটা সত্যজিৎ রায়ের দেবীকে মনে করায় আর কি। ঠিক কথা। এই যে যে উপমাটা দিলে, যে প্রবাদটার কথা বললে, হুম। সময়ের সঙ্গে সঙ্গে তো সবকিছু পাল্টে গেছে, এখনো কি এটাই মনে করো যে এরকম সত্যি? এখন তো অনেকটা সময় পাল্টে গেছে, আসলে এখন তো একটা তা নয়। মেয়ে না, একটা মেয়ের ব্যক্তিগত জীবন দিয়ে তুমি যদি দেখো, আহ, মানে এবার আমি একটা একদম চটুল একটা সিনেমার গানের কথা বলছি, ওই বীরেশ্বর চট্টোপাধ্যায়ের বোধ হয়, পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি, মনকে শুধা নাচার ফলে জীবনে কি পেলি, যখন ছিঁড়বে সুতো দেখবি রে তুই আগুন নেবা ছাই। এবং এই গানটা কেন গাওয়া হচ্ছিল, কার জন্য গাওয়া হচ্ছিল, তোমার নিশ্চয়ই জানা আছে। একদম। একটি মেয়েরই জীবন দেখানো হচ্ছিল, যে মেয়েটি ভীষণভাবে গ্ল্যামারাস জগতে খুবভাবে উন্নতি করেছে, বা মানে খুব চকচকে একটা জীবন, কিন্তু ওই চকচকে জীবনটাই যে আসল জীবন না, ওটা যে একটা স্টেনলেস স্টিল জীবন, সেইটা কিন্তু ওই ছবিটা, আমি একদম একটা চটুল ছবির কথা বললাম, সত্যজিৎ রায়ের তো দেবী তো অন্য ব্যাপার, আর এই ছবিটা একেবারেই একটি কমার্শিয়াল ছবি। এই গানটা কিন্তু আমাকে ওই সময় থেকে ভাবাতে, মানে একটি মেয়ের জন্যই কিন্তু গানটা গাওয়া হচ্ছে, একটি মেয়ের কথাই মেয়েকেই বলছে কথাটা। হুম হুম। একদম। ওটার মধ্যেও তো শ্বাসরুদ্ধ ছিল। আজকে তোমরা হয়তো ভাবতেই পারো কি যে না, এখন তো আপন ভাগ্য জয় করে নিয়েছি, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু সেইটা যদি করতে পারো ভালো, কিন্তু সেটা না, তার জন্য একটা একাকিত্বের সঙ্গে একটা আপোষবিহীন একাকিত্ব একটা থাকবে, মানে যেখানে আপোষবিহীন বলছি, আপোষ করা একাকিত্ব, যেখানে কোনো রকম শর্তবিহীন আর কি, মানে কোনো রকম শর্ত থাকবে না, এবং সেই একাকিত্বর সঙ্গে প্রতি মুহূর্তে তোমাকে মাধ্যাকর্ষণ সংসারে টানবে, এসো এসো এসো, তুমি ওর জন্য নাও, তুমি ওর জন্য নাও। আশাপূর্ণার উপন্যাসগুলো পড়েও দেখবে, আশাপূর্ণা কিন্তু মহিলাদেরকে তাদের নিজস্ব জগতে রেখে স্ট্রাগল করিয়েছে, কিন্তু ঠিক। আজকে তো আশাপূর্ণার জায়গা থেকে মেয়েরা মহাশ্বেতার দিকে চলে গেছে, মহাশ্বেতা দিবে ওর অন্যরকম দেখাচ্ছে, হ্যাঁ। হুম হুম। অর্থাৎ ওই লেখিকাদের এই বিবর্তনটাও কিন্তু খুব দেখার মতন, মানে এই বিবর্তনটা দেখলেই তুমি দেখবে যে একটা মানে মেয়েদের লেখায়, যে যেমন নবনীতাদি বারবার বলছেন আশাপূর্ণা আমার পিসি, কিন্তু মহাশ্বেতাকে কেউ ওইভাবে ঘরোয়া পিসি বা মাসি বলছেন না, এবং মহাশ্বেতা তোয়াক্কা করছেন না। মহাশ্বেতা বিড়ি খান না কাকে কটা বিয়ে করলেন এই নিয়ে লোকে আলোচনা করে, যেটা আশাপূর্ণার ক্ষেত্রে ভাবাই যাবে না। আশাপূর্ণা ভীষণ সম্পূর্ণ এক গৃহস্থ নারী, যিনি রান্নাও করেছেন, চুলও বেঁধেছেন এবং লিখেছেন। ঠিক কথা। একদম দারুণ করে বললে, মানে এটাই বোধহয় আমাদের সব থেকে বড় পাওনা, যে তোমার এত সুন্দর করে বলা প্রত্যেকটা কথা যেন মন ছুঁয়ে যায়, প্রত্যেকটা কথা যেগুলো বললে। আচ্ছা, তোমার জার্নির কথা যদি বলি, মোটামুটি তোমার বই বা তোমার তোমার বিভিন্ন মাধ্যমে তোমার নানান ইন্টারভিউ, সেখানে তুমি বহুবার বলেছো তোমার এই জার্নির গল্প। তবুও তোমাকে যখনই পাই তখনই একবার মনে হয় যে আমি আরও একবার জানতে চাইবো, যে খুব একটা তো সহজ ছিল না, কারণ শারীরিক প্রতিবন্ধকতা সেটা একটা ছিল, সেটাকে অতিক্রম করার একটা বড় অধ্যায়, এবং সঙ্গে সঙ্গে যেটা নিয়ে এখন বোধহয় একটু মানুষ সরব হয়েছেন, মেন্টাল হেলথ, সেটাও একই সঙ্গে কিন্তু তার মধ্যে দিয়েও তোমাকে যেতে হয়েছে। এই দুটো জিনিসকে কিভাবে কাটিয়েছো তুমি? শোনো, আমার যেটা তোমরা জার্নি বলো, আমি মনে করি এটা জার্নি না, এটা ট্রাভেল। এখন এসে মনে করি, তখন হয়তো জার্নি মনে হতো না, কারণ আমি এতটা দূরে গিয়ে চাকরি করতাম ঝাড়গ্রামের একটা গ্রামে, আমাকে এতটা লোকাল ট্রেনে করে যেতে হতো, সুতরাং তখন জার্নি ছিল না, এটা স্বাভাবিক ব্যাপার ছিল। আজকে অনেকটা করে সে ট্যুর অ্যান্ড ট্রাভেল মনে হয়েছে আমার লাইফটাকে, হ্যাঁ, মানে আজকে মনে হয় আর কি। আর এই যে মেন্টাল হেলথের যেটা কথা বললে, এই যে একটা চরম ঢপ,
পুরুষতন্ত্রের একটা টুপি, এবং যেটা মাথায় বসিয়ে দেওয়া হয় যাদের অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে থাকা মহিলা তাদের মাথার উপরে। হুম। আমার তো মনে হয় পুরুষদের আগে মেন্টাল হেলথটা ঠিক করা উচিত। মেন্টাল হেলথের কি সংজ্ঞা, কি প্যারামিটার, কে ঠিক করবে? এটা যে কত বড় ঢপ, এবং আমি এর পেছনে বিশাল যন্ত্র আছে, ষড়যন্ত্র আছে, অনেক কিছু আমি জানি, বুঝি, যার জন্য আমার কণ্ঠরোধ করা হয়। ওপর থেকে সবটাই খুব সুন্দর, জানো তো। এই যে আমি লিপস্টিক লাগিয়েছি, কাজল লাগিয়েছি, এর পেছনে কিন্তু একটা কঙ্কাল আছে, করটি আছে। এই করটিটা কিন্তু দেখতে পাওয়া যায় যদি তোমার চোখে এক্স রে থাকে। তা আমার চোখে সেটা আছে, দিয়েছেন পরে ভগবান, অনুশীলন করার পর, তপস্যা করার পর। তারপরেই তোমরা মানবী থেকে আমাকে দেবী বলছো। সুতরাং আমি আজকে যখন আসছি তোমার এখানে, তখন ঠিক ওই বিধাননগরের ওখানটায় যে স্টেডিয়ামটা আছে, মানে হুম। সল্টলেক স্টেডিয়ামের ওখানে দেখবে একজন মহিলা খুব সুন্দর করে সেজে টেজে ভিক্ষা চাইছে গাড়িতে গাড়িতে, ঠিক। মানে সে ট্রান্সজেন্ডার, হ্যাঁ। তা আমি ওখানে অনেকক্ষণ দেখলাম, দেখতে দেখতে আমি ভাবতে ভাবতে আসছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে ওরা ভিক্ষে করে কেন রাস্তায়। আমি বলছি যে, এবং বলে আপনাদের লোক ভিক্ষা করে। আমি বললাম, বাহ। যখনই ওই লোকটাকে বলবেন আমাদের লোক, তাহলে আপনারা কি কোথাও আলাদা? এটা কি মেন্টাল হেলথের লক্ষণ? যিনি বলছেন তিনি জানছেন তিনি সুপিরিয়র, আর যাকে বলছেন তিনি ইনফিরিয়র। এই বোধটা, এই বোধটা একটা সামাজিক, স্বাভাবিক এবং প্রতিষ্ঠিত এবং তথাকথিত কোট আনকোট নর্মাল মানুষের কথা। তা আমার কাছে এদের কথাগুলোই খুব অ্যাবনর্মাল লাগে। কারণ আমি যে জানি যে ভিক্ষা চাইছে সে ট্রান্সজেন্ডারের ছোলটা নিয়েছে, বা ট্রান্সজেন্ডারের অসহায়তাটাকে সে দেখিয়ে ভিক্ষা চাইছে। সত্যিকারের যে ট্রান্সজেন্ডার সে কিন্তু লুকিয়ে যায়। কিন্তু আমি আশপাশে যখন চোখে বললাম না এক্স রে হয়েছে, কত পুরুষকে দেখি যারা খুব প্রতিষ্ঠিত, ঘরে বউ আছে, বউয়ের মতো আছে। এই আজকে আমাকে একজন লিখেছে দেখা হবে, আমি আমার মতো থাকি, আমার স্বামী স্বামীর মতন থাকেন। সেই স্বামীরা কিন্তু বলে না আমি ট্রান্সজেন্ডার। সে একটু একদম। লিপস্টিক লাগায়, সে স্যুট পরে, বয়ফ্রেন্ড আছে তার। এই একটা মজার, মানে কে হোমোসেক্সুয়াল কে গে, আমরা তো এলজিবিটি বলে ওই ইয়ে করে দিই, ওই সেই কি বলে ওই 6 সিটার আর কি 6 রকম ভাজা না 12 রকম ভাজা দেয়, সেরকম ভাজা ছোট একটা ইয়েতে করে বেতের ঝুড়ি করে দিয়ে দিলাম। প্রেজেন্ট করলাম। আহা, হুম। লোক সংস্কৃতিও হলো, কর্পোরেটও হলো। এবার তুমি এই জায়গাটা আমার কাছে ভীষণ আপত্তিকর। যিনি সৎ ট্রান্সজেন্ডার হবেন, যিনি বেরিয়ে আসবেন, তাকে তো শতছিন্ন করে ফেলা হবেই, তারপর তিনি দশভুজা হবেন। ওই ফিনিক্স পাখিটা কি বলে না, সেরকম হয়তো ব্যাপার। মানে অনেকটা নির্যাতিত না হলে আহ, দেবী হন না মেয়েদের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে সেটা নয়, দেবতা দেবতাই, তাকে নির্যাতন না করে, নির্যাতন করতে হয় না। তাহলে আমাদের দেখো না, আমাদের মহাকাব্যগুলোতে অহল্যা পাষাণ, পাথর, ঠিক। পা পড়লেন রামচন্দ্রের, অহল্যা মানবী হয়ে উঠলেন। মানে অদ্ভুত না? লেখক লেখক তো পুরুষ সেখানে, ঠিক যিনি কথা। রামায়ণ মহাকাব্যে তো সবই পুরুষ, কোনো মহিলা তো মহাকাব্য লেখেননি, অথচ মেয়েরা নাকি কবিতা পুরুষের চোখে। অবাক কাণ্ড। কিন্তু এই যে এত কথা শুনলাম বা এতটা বললে তুমি সুন্দর করে, এই যে তোমার ভালো থাকা বা তোমার এত কাজের সঙ্গে থাকা, এর মধ্যে কখনো তোমাকে হতাশা গ্রাস করেনি? হতাশাগ্রস্ত একসময়, আমি বলছিলাম না তোমার ওই পারমিতাকে, হুম হুম। আমি তোকে দেখে বুঝতে পারি, ওর সাথে কথা বলেই বুঝতে পারি কে হতাশায় আছে না আছে। হতাশাটা না বাতাসার মতো, ওটা থাকবেই, বুঝলে। এবার আমি তো এখন বাতাসায় থাকি না, আমি এখন আইসক্রিমে এসে গেছি। আচ্ছা। তো সেই জন্য বাতাসার যুগ আমার চলে গেছে। আর ওই যে হতাশ, প্রচুর প্রচুর হতাশ হয়েছি। এবং হতাশ, ওই রবীন্দ্রনাথের গানে আছে, দিন শেষে দেখি ছাই হলো হুতাশে হুতাশে। তা ওই হুতাশে হুতাশে তবে হতাশে, কিন্তু সেখান থেকে যে আবার উঠে আসা যায়, এই তত্ত্বটা তোমায় শিখতে হবে। শিখতে হবে মানে এটা তো ওইভাবে শেখা যায় না। এটা শেখার নয়, এটা অনুশীলনের, এটা চর্চার, এটা ঈশ্বর দেবেন তুমি যদি অন্তর থেকে সৎ হও। এটা আমার মনে হয়েছে। একদম তাই। আচ্ছা, তোমার এই যে একাডেমিক জার্নি, সেটাও বেশ লম্বা, মানে সেটাও খুব সুন্দর হ্যাঁ, অনেক একটা অনেক, জার্নি, অনেক হ্যাঁ। লম্বা। এই একাডেমিক জার্নিতে তুমি সব থেকে বেশি কাদের সহযোগিতা পেয়েছো? পরিবার, পরিজন, বন্ধু, কাদের?
আমি সহযোগিতা পেয়েছি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার সময়, এসে সহযোগিতা পেলাম না। আর নৈহাটি কলেজে পড়ার সময় পেয়েছিলাম সত্যজিৎ চৌধুরী, একজন মাস্টারমশাই ছিলেন আমার, যার অবনীন্দ্র নন্দন দত্তের একটা বই আছে স্যারের, বাগেশ্বরী শিল্প প্রবন্ধ বলে। তা ওই স্যারের আমি খুব, মানে স্যার আমাকে চিনতে পেরেছিলেন, ক্লাসে ঢুকিয়ে বলেছিলেন যে তোমার জন্য কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়। তা এবং উনি আমাকে মানে সাজেস্ট করেছিলেন পড়তে আর কি। এবার আজকে যখন আমি আসছি, আমি আমার সঙ্গে যে রয়েছে ওকে বলছি, মানে আমাকে রিসেন্টলি দেরাদুন যেতে হবে একটা কাজে। কারণ দেখ, আমাদের বাবারা কখনো দুন স্কুলে আমাদের পড়ালো না। এখন বলছে, আমি বলছি বাবা মারা জানতোই না দুন স্কুল বলে কি আছে, অথচ দেখো আমাদের যাদের তথাকথিত ভারতবর্ষের নেতাদের ছেলেপুলেরা ওখানে পড়লো। এবার দুন স্কুলে যিনি পড়বেন তিনি দারুণ একটা দেরাদুন হবেন। হ্যাঁ, আর আমরা যারা এইসব জায়গায় পড়ে থাকলাম, আমরা তো জানতামই না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমার বাবারা জানতেন কলকাতা বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো, কিন্তু যাদবপুরের হিসেবে আমাদের সময় এতটা উন্নত। এবং মজার ব্যাপার কি, স্যার তো বলে খালাস, আমি তো জানিই না। আমার কাছে একটি ছেলে এলো, সে দুখানা ফর্ম তুলেছিল, সে বললো, তখন আমাদের যেমন অবস্থা ছিল, আমরা খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেখার মতনও ছিল না। তা আমাকে বললো, এই ফর্মটা ফিল আপ করে তুই দিবি ওখানে। সে আমার সাথেই পড়তো, সে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ছেলে। তো আমার বাবা তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল না, আমার বাবা তো কারখানায় চাকরি করতেন। তাই বাবাকে বললাম, বাবার কিন্তু উৎসাহ ছিল, বাবা বললাম এটা তুমি যাও তো যাদবপুরে। তো বাবা দিলেন যাদবপুরের ফর্মটা ফিল আপ করে, এবং ওটা একদিনে যাতে চলে যেতে পারে সেভাবে ব্যবস্থা করলেন। কিন্তু যখন ইন্টারভিউতে গেলাম ওখানে, তখন মেয়েরা ওখানে লবিতে সিগারেট খাচ্ছে দেখে আমার বাবা বেঁকে বসলেন, যেহেতু খারাপ জায়গা, মেয়েরা এখানে পড়তে এসে সিগারেট খায়। আমি এটা বলছি তোমাকে 1984-85-86 এই সময়কার। তখন আমি বললাম, না, এখানেই পড়তে হবে, এই যে মেয়েরা সিগারেট খাচ্ছে ওটা দেখে আমি ভীষণ উৎসাহ পেলাম। কারণ আমার মনে হয়েছিল যে আমার মা বাবারা, আমার মা দিদিরা, আমার তো পরে দুজন দিদি আর মা, আমার তো মানে বাবা একজন পুরুষ ছিলেন আর আমি একজন ওই হাফ বাংলাদেশি হাফ পশ্চিমবঙ্গের মতন থাকা একজন পুরুষ ছিলাম। তা আমি দেখতাম ওরা সিগারেটের মতন ছাই হয়ে যাচ্ছে সংসারে, ওদের ছাই হওয়াটা বুঝতে পারতাম। যখন এসে দেখলাম এই মেয়েগুলো লবিতে সিগারেটগুলোকে পুড়িয়ে ছাই করছে, আমার মনে হলো এরা অনেক বেশি নিজের জন্য ভাবে, নিজের জন্য তাদের একটা প্রতিবাদ থাকে, তবেই ওরা এই জায়গায় পড়তে এসছে। এবং আমি বাবাকে বললাম, আমি এখানে ছাড়া পড়বোই না। বাবার ইচ্ছে ছিল না ওখানে পড়ি, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি চান্স পেতামই আর কি, কারণ আমি যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আসছিলাম। তারপরে যাদবপুরে এসেই কিন্তু আমি দেখলাম যে মাস্টারমশাইরা কতটা ভালো ভাসতে পারেন একজন স্টুডেন্টকে। তাদের থেকে আমি প্রচুর সহযোগিতা পেয়েছি। এবং পথ আমি নাম করে করে বলতে পারি, নবনীতা দেবসেন, পবিত্র সরকার, শর্মিলা বসু দত্ত, এরকম প্রচুর অধ্যাপকের, অভ্র রায়, যাদের আমি, তপব্রত ঘোষ, যাদের আমি প্রচুর সাহায্য পেয়েছি। মানে এবং পবিত্র সরকার তো আমি প্রিন্সিপাল হওয়ার পর আমাকে নিয়ে একটা বড় লেখা লিখেছেন রোববার পত্রিকায়, যেটা সংবাদ প্রতিদিন থেকে বের হয়ে। একদম তাই। এই যে এত বাবার কথা শুনলাম, তোমার সঙ্গে যখন দুদিন আগে কথা হচ্ছিল এমনি তুমি তখন বললেও যে আমরা এমনিও জানি যে বাবাকে হারিয়েছো কিছুদিন আগে। হ্যাঁ, 22 সালে। 22-এ, মানে বছর তিনেক হয়ে গেল। হ্যাঁ, এবং ছোটবেলা থেকে যখন তুমি অনুভব করলে যে তোমার কিছুটা সত্তা মেয়েদের মতন, তুমি মেয়েদের মতন সাজতে ভালোবাসছো, মেয়েদের মতন চিন্তা করতে ভালোবাসছো, কোথাও একটু আলাদা তুমি অন্য সমসাময়িক যারা ছেলেরা রয়েছেন তাদের থেকে, তখন প্রথম কার কাছে শেয়ার করেছিলে, বাবার কাছে না মায়ের না কাছে? না, কারোর কাছে শেয়ার করি। আমি কিন্তু সেজে মেয়ে হতে কখনো মনে করিনি। হুম হুম আমি কখনো সাজিয়েও নি। ওই মানে বাচ্চা বাসায় বুঝে গেলাম যে আমি একজন মহিলা। আর সেখানে পরিবারের একটা অনেক বড় ব্যাপার থাকে। হুম আমাদের মতন বাচ্চারা কিন্তু, আমি একান্নবর্তী পরিবারে থাকতাম, শুধু বাবা মা আমি তো নয়, অনেক বড় পরিবার। এবং আমাদের এখনো বাড়িটা অনেক বড়, একটা পাড়ার অংশ বলতে গেলে নৈহাটিতে। নৈহাটিতে, হ্যাঁ, পুরনো বাড়িটা। তা ওখানে অনেক আমাদের মানে 18 জন ভাই বোন ছিল, হ্যাঁ, সব মিলিয়ে। সুতরাং আমাদের এই এই জায়গাটায়, এইখানটায় ওই বাণী বসুর একটা গল্প আছে, অষ্টম গর্ভ বলে। তা ওখানে একটি বাচ্চা, উনি বোধহয় ওর নাম ছিল ছেলেটি, ও ধর্ষিত হচ্ছে পরিবারে। আমার তখন খুব মনে হয়েছিল, দেশি লেখাটা বেরোচ্ছিল আর কি। মানে আমি তখন দেখলাম যে সত্যি লেখকরা তৃতীয় নয়ন থাকে, তখন আমি অনেক ছোট। তা ওই একটা ব্যাপার কিন্তু পরিবারে থাকে, যাদের আমাদের মতন বাচ্চারা ধর্ষিত হয় কারুর না কারুর দ্বারা।
সেই আসল তো তোমার বাইরের খোলস পরিবর্তনটা না, আসল তুই ভেতর অন্তরটাই তো তোমার নারী। এবার অন্তরটা নারী হয়ে যাওয়ার পর তখন সামাজিক নারী হওয়ার জন্য তোমাকে বাইরের খোলসটা পরিবর্তন ঠিক। করবে। তো তুমি ভিতরে নারী অথচ তোমাকে সারাক্ষণ পুরুষের কথা বলে, এরকম প্রচুর পুরুষ আমার কাছে আছে যারা পুরুষ সেজে আছে ভিতরে নারী। ওই কি যে যন্ত্রণা তাদের, বেরিয়ে চলে, না দিদি তোমার মতন পারবো না বেরিয়ে আসতে, জানি বেরিয়ে আসলে পচা ডিম, টমেটো মারবে, রাস্তার মধ্যে মেরে শুইয়ে দেবে যে তুই কেন মেয়ে হচ্ছিস। এ তো আছে, প্রচুর দেখেছি, প্রচুর সুইসাইড করেছে, প্রচুর লোক সুইসাইড করেছে। আমার নৈহাটিতে এই জয়ন্ত বিখ্যাত বিখ্যাত তোমার এই মেকআপ আর্টিস্ট, মানে কারোর কাছে শেখেইনি এবং অসাধারণ গুণ, সে সুইসাইড করলো। মানে এত অত্যাচার, সে অত্যাচার মানে ভাবতে পারবে না। ওই অত্যাচারটা একটা মেয়েকেও পেতে হয় না, যে অত্যাচারটা আমার মতন বাচ্চারা পায় হুম হুম। বা আমার মতন বড়রাও পায়। হ্যাঁ, যারা লুকিয়ে থাকছে বা যারা বেরিয়ে আসছে তারা তখন তো হাতে তালি ফালি দিয়ে গালি ফালি দিয়ে অশ্লীল ভঙ্গি করে লাউড একটা জায়গায় চলে যাচ্ছে। একদম। দুটোই মুশকিলের। তোমরা বলছো মেন্টাল হেলথ, তাহলে যারা ওদেরকে বানালো ওদের মেন্টাল হেলথ ঠিক করো। তারা তো সেবামূলক প্রতিষ্ঠান খুলে বসে এখন মেন্টাল হেলথ দেখাচ্ছে। একদম তাই। তো এই তোমার কথাগুলো বলেছে, আমাকে তো খুন করবে বলেছে, আমার নামে 100টা মামলা করে রেখে দিয়েছে। আর মারবে তো বিদ্যাসাগরকেও মারবে বলেছিল, রামমোহনকে লেঠেল নিয়ে ঘুরতে হতো, তো ছিলই। সেটা পরাধীন ভারতবর্ষে ছিল, এটা স্বাধীন ভারতবর্ষে রয়েছে। হ্যাঁ বলো। একদম, মানে এই যে তোমার ছোটবেলা, সে সময় তো যেহেতু তোমার যৌথ পরিবার ছিল, তুমি বললে যৌথ হুম। পরিবারে বড় হয়েছো, তো সেখানে এই যে তুমি বলবে তোমার যে ভেতরে একটা কষ্ট চলছে, তোমার আমার ভেতরে মায়েরা একরকম। বলতে পারতো তাদের ভেতরের কষ্টগুলো, না। ঠাকুরের কাছে বলতো, সেটা তো আমি বাচ্চা শুনছি। একদম। একটা বাচ্চা তো একটা ব্ল্যাঙ্ক অ্যাসেট, হুম হুম। সে কিন্তু পরিবার থেকে সব কিছু শুষে নেয়। আমরা বলি এই পড়ো, পড়তে বসো, শাসন করি, আরে তুমি নিজে ঠিক হও। বাবা মাকে নিজে ঠিক না হয়ে বাচ্চাকে, তাদের যে ভেতরের কষাকষি, যে মন কষাকষি, গালাগাল, মারামারি, মদ খেয়ে আসা হয়তো পরিবারে, সেটা যে একটা বাচ্চাকে কি এফেক্ট করে কেউ বোঝে? বাবা মায়ের ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, সকালে হলে চাউমিন দিয়ে স্কুলে পাঠাচ্ছে, বাস আসছে, হ্যাঁ, 1000 টাকা খরচ করেও কিছু হবে না যদি তুমি না শোধরাও। বাবা মা যদি না, কি বলতে হয় বাচ্চার সামনে সেটা তারা জানেই না। ইতিসর্গ বলে আশাপূর্ণার একটা উপন্যাসে এই জায়গাটা ভীষণভাবে আছে, যে একটি বাচ্চা কিভাবে পরিবারে মানে সে সমস্ত কিছু ক্যাচ করছে এবং তারপরে কিন্তু সে সামাজিক হচ্ছে। মানে আমাদের সামাজিকতার মধ্যে বিশাল গলদ, মানে আমরা যাকে সামাজিক বলে সংজ্ঞায়িত করি যে এটাই ঠিকঠাক সামাজিক, ওটার মধ্যেই সবচেয়ে বেশি গলদ। একদম তাই।